ব্যাংকের ছাতার মধ্যে গর্জে ওঠা যে এই যে এনজিও গুলো হয়েছে তাদের মূল ব্যবসাটা কি সুদের ব্যবসা, সেইখানে গরিব মানুষগুলো কতটুকু অত্যাচারিত হয়, নিরীপিত হয়, নিপীড়িত হয় সেটার একটা উদাহরণ দিতে পারবে? যে লোকগুলো রাস্তায় আছে আমাদেরকে জিজ্ঞেস করতে চাই যে ডক্টর ইউনূস সাহেবের প্রায় 50 বছর হয়েছে তার গ্রামীণ ব্যাংকের একটা মেম্বারকে কোনো উনি একটা এডুকেশনাল ফ্রি লোন দিয়েছেন কখনো? কর্মসংস্থানের জন্য লোন দিয়েছেন? একমাত্র বাটা কোম্পানি বাংলাদেশের ক্ষেত্রে যেখানে তার প্রত্যেকটা কর্মচারীকে প্রত্যেক সপ্তাহে তারা মেডিকেল পরীক্ষা করে, তাদের ওষুধ দেয়, তাদের সমস্ত প্রত্যেক সপ্তাহে তাদেরকে বেতন দেওয়া হয় কি ডক্টর ইউনূস সাহেবের গ্রামীণ ব্যাংকে গ্রামীণের যারা সাবস্ক্রাইবার একদিন উনি মেডিকেল টেস্ট করেছেন, পরীক্ষা করেছেন? গ্রামীণ থেকে উনি বাটা কোম্পানির যে আইডিওলজিটা আছে যে তাদের কাস্টমার মানে কর্মচারীদের সাথে যে পদ্ধতি, এমপ্লয়মেন্টের সাথে যে সোশ্যাল ওয়েলফেয়ার পদ্ধতি, সেইটা যদি শুধু বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় নিয়ে আসে, that will be the one of the most welfare state of the world. কিন্তু ওনারা যদি এই মডেল শেখ হাসিনার চেয়ে মিথ্যা কথা সেঞ্চুরি করে ফেলেন, যে রাস্তার লোক ওনাদেরকে বলছেন, ওই ঈদগাহে ময়দানে বলছে, আমি বলবো যে জাস্ট we are ashamed, লজ্জিত। আমি মনে করি যে শেখ হাসিনা যে মিথ্যা কথায় ফার্স্ট হয়েছিল, এরা তাদেরকে ছাড়িয়ে যাবে। প্রথমত এদের ছাড়িয়ে যাওয়ার অনেক বৈশিষ্ট্য আছে। আমি ডক্টর ইউনূস সাহেবকে শ্রদ্ধাও করি, তারপরেও বলি যে তার আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় সে দেশকে অনেক পরিবর্তন করবে সেটা আশা করি, কিন্তু তার অতীত ইতিহাস সেটা বলে না। সে যখন বাংলাদেশে প্রথম এই সেলুলার ফোন চালু করেছিল, যারা ব্যবহার করেছেন আমাদের কর্নেল সাহেব এটা মনে থাকার কথা যে কত টাকা লাগতো একটা লাইন নিতে। ইনকামিং কল 7 টাকা ঢুকতো আর আউটগোয়িং 12 টাকা। তারা এখন রাষ্ট্রীয় ক্ষমতায় এসেই প্রথমে 5 বছরের জন্য গ্রামীণ ব্যাংকের কোনো ট্যাক্স দিতে হবে না, কয়েকদিনের ভিতরে সে প্রসিডিউর মেনটেন করে গ্রামীণ ইউনিভার্সিটি করতে কোনো আপত্তি ছিল না, করে নাই। তার বসত বাড়ি, টাকা পয়সা, ফ্যামিলি কোথায় থাকে? আমেরিকায়। বুঝলাম আমাদের ডেভেলপমেন্টের দরকার আছে, আমরা এখন গরিব দেশ, আমাদেরকে বিভিন্ন জন সাহায্য নিয়ে আসলে সেটাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, কিন্তু আমাদের তো নিজস্বতা আছে। এখন বলতেছে রাস্তায় লোক থাকে, ওনাদের যদি মনে করে যে ওনাদের রাস্তার লোক ক্ষমতায় বসেছে, জনগণ বসায় নাই, রাস্তার লোক যেটা বলবে সেই সমস্ত বাংলাদেশের লোক বলবে, তাহলে বলবো যে ওনারা শেখ হাসিনাকে ছাড়িয়ে যাবে, ফ্যাসিস্টকে ছাড়িয়ে যাবে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে শুনতে শুনি যে ঈদগাহ ময়দানে যাওয়ার পরে অনেক লোক ওনাকে ধরছে, উনি 5 বছর থাকবেন। এই 18 কোটি লোককে ওই লোকগুলোকে রিপ্রেজেন্ট করে? আপনি আমি ভালো জানি, তার চেয়ে আমাদের বেশি ভালো জানি, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজ সাহেবকে, যে এই যে এসএসএফ আমরা বিগত আমলে দেখেছি, এখনো আমলে দেখেছি, ওনারও আশেপাশে এসএসএফ আছে। এই এসএসএফ এর এই বাউন্ডারি ভেদ করে কি সাধারণ মানুষ ওনাদের সাথে সাক্ষাৎ করতে পারে? দ্যাট মিনস যাতে ঈদগাহে নামাজ পড়তে যারা ওনাকে বলেছে ওনারা সবই তার সাজানো লোক। এই যে শেখ হাসিনার মতো যে ড্রামা সাজাচ্ছে, শেখ হাসিনা 3টা ইলেকশনে জনগণকে ভোট দিতে দেননি, কিন্তু উনি কিন্তু সবসময় বলছে জনগণ ওনার সাথে, উনি একমাত্র জনগণ দ্বারা নন্দিত বিবেচিত সরকার। কিন্তু যখন দৌড়াই খেয়ে পলানে পলে পেয়ে গেছে, তখন বুঝতেছে জনগণ একটাও নাই। ইউনূস সাহেবকে কোন জনগণ বসাইছে বলেন? বাংলাদেশের কে ওনাকে চিফ অ্যাডভাইজার বানাইছে? যারা বিভিন্ন জায়গায় অ্যাডভাইজার হয়েছে কে তাদেরকে বানাইছে? যারা বিদেশ থেকে আসছে তাদেরকে কে বানাইছে, কে নমিনেটেড দিয়েছে? ওনারা কেউ বলতে পারবেন? হ্যাঁ, একটা গণ অভ্যুত্থানের মধ্যে ছাত্র জনতা, সেই ছাত্র জনতা কারা? আমার এবি পার্টির এক ভাই আছেন, এখানে যে বিএনপির একজন নেত্রী আছেন, আমাদের ডিফেন্সের লোকজন আছে, কেউ কি ওনাকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে? অথবা কি সমস্ত লোক কি ইউনাইটেড যে ওনাকে বলেছে? তা না, আমরা যেটুকু ইনফরমেশন পাই উনি বিশেষ কোনো লোকের মাধ্যমে আসছে। আর উনি যে ক্ষমতায় আসবে এটা তো কারো অজানা ছিল না। শেখ হাসিনা তো একটা লোকের দিকে ভয় পাইতো, তার সমস্ত কথা মিথ্যা হইতে পারে, একটা কথা কিন্তু সত্য, উনি যে চুবাইতে চেয়েছেন, ফালিয়ে দিতে চেয়েছেন, ভয় পেতেন, সেটা কিন্তু ডক্টর ইউনূস সাহেব। কিন্তু ডক্টর ইউনূস সাহেবের জনগণের সাথে সম্পৃক্ততার কারণে না, তার সাথে একটা দেশ আছে, সেই দেশটার কারণে। জনগণের সাথে সম্পৃক্ততা উনি করতে পারতেন, ওনার হাজারো অপরচুনিটি ছিল। উনি মাইক্রো ক্রেডিট পৃথিবীতে উনি ইনভেনশন করেছেন। যারা ক্যাপিটালিস্ট এবং আপনার সমাজতান্ত্রিক রাজনীতির আদর্শে বিশ্বাস করেন, তারা আপনার ডেফিনেটলি বলবে যে ক্যাপিটালিস্টের লেটেস্ট থিওরি যেটা, সেটা ইউনূস সাহেব দিয়েছেন, যে একটা মানুষ বেঁচে থাকবে, মরবে না, কাজ করতে পারবে, কিন্তু ক্যাপিটালিস্টের যোগান হবে। সেটাই হচ্ছে আপনার মাইক্রো ক্রেডিট। এখন মাইক্রো ক্রেডিটের যে কুফল, আপনি যারা রাস্তায় থাকে ওদেরকে জিজ্ঞেস করেন তো, গ্রামের মানুষ যে বিভিন্ন সংস্থা থেকে ব্যাংকের ছাতার মধ্যে গর্জে ওঠা যে এই যে এনজিও গুলো হয়েছে তাদের মূল ব্যবসাটা কি সুদের ব্যবসা, সেইখানে গরিব মানুষগুলো কতটুকু অত্যাচারিত হয়, নিরীপিত হয়, নিপীড়িত হয় সেটার একটা উদাহরণ দিতে পারবে? যে লোকগুলো রাস্তায় আছে আমাদেরকে জিজ্ঞেস করতে চাই যে ডক্টর ইউনূস সাহেবের প্রায় 50 বছর হয়েছে তার গ্রামীণ ব্যাংকের একটা মেম্বারকে কোনো উনি একটা এডুকেশনাল ফ্রি লোন দিয়েছেন কখনো?
কর্মসংস্থানের জন্য লোন দিয়েছেন? গ্রামীণ ব্যাংক একটা লোনের মাধ্যমে বিদেশে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন? গ্রামীণ ব্যাংকের সবচেয়ে কে কাস্টমার? ভাগ্য পরিবর্তন হয়েছে, গ্রামীণ ব্যাংক দিয়ে তো শত শত একটা মানুষের লোক আপনি দেখান, একটা লোক আমি চ্যালেঞ্জ করলাম, ক্ষুদ্র ঋণের মাধ্যমে। মাশরাফুল ইসলাম, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম 1990 সাল থেকে আমি জেল কাটা একজন রাজনীতি কর্মী থেকে এখন প্রাপ্তবয়স্ক একটা লোক, মধ্যবয়স অতিক্রম করে গেছে, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি সারা বাংলাদেশে। আমি গ্রামে বড় হয়েছি, আমার নারীর সম্পর্ক আমি বলি আপনার সাথে কথা বলার জন্য 2 মিনিট সময় নিয়েছি, এখন আমি গ্রামের লোকের সাথে কথা বলে আপনার এখানে ঢুকলাম। আমি একদম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সাথে বসবাস করি, তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখি, খবর রাখি, এবং আমার সমস্ত লেখাপড়া জীবন যে এই সার্কেলটাই আমি তাদের ডেভেলপ করার জন্য চেষ্টা করি। যে কারণে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে মানুষ বেঁচে থাকতে পেরেছে। লোন নিয়ে লোন শোধ করেছে, কিন্তু তার যে হ্যাসেল, মানসিক যে যন্ত্রণা, সেটা আনএক্সপ্লেনেবল। নো ওয়ান ক্যান এক্সপ্লেইন দ্যাট থিংস। এখন সমস্যা হচ্ছে গরিব মানুষ বলে না, জেলে কামার কুমার জেল নাফি, তাদের কোনো লাখ লজ্জা নাই। কারণ আপনার বাড়িতে এসে কাজ করতে আমাকে না করে দিলেন, অপমান করলেন, কালকে সকাল ডাকলে আমাকে যেতে হবে, আমি খাবো কি করে? কারণ আমি একদিন না কাজ করলে তো পরের দিন আমি চলতে পারবো না। সেই বিষয়ে অবশ্যই ওনাকে ধন্যবাদ জানাই, কিন্তু একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, আমি আপনার মাধ্যমে বলার সুযোগ পেয়েছি, আমি বলি, সেটা হচ্ছে যে আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রী, আপনি একজন বোন, সবচেয়ে বেশি কোন রোগ আক্রান্ত হয়? তাদের যে এভরি মান্থে মেইনস্ট্রিম হয়, সেই মেইনস্ট্রিম হইলে যে গ্রামের যে মা বোনরা কি কাপড়টা ব্যবহার, সবচেয়ে নোংরা কাপড় ব্যবহার করে। এইটার কনসিকুয়েন্সে হাইজিনিক কি হয়, তার ক্যান্সার পর্যন্ত হয়। এই গ্রামীণ ব্যাংক, আমি গ্রামীণ ব্যাংকের কথা ফরগেট ইট, উনি এখন রাষ্ট্র ক্ষমতায় আছে, আমি ওনাকে আপনার টক শোর মাধ্যমে বিভিন্ন সময় অনুরোধ করেছি, তাছাড়া তার কোনো ওয়ে নাই, আমি এখন অনুরোধ করছি এই মহিলাগুলোকে, এই আমার বোনদেরকে, এই আমাদের মেয়েদের সমানদেরকে, তাদেরকে অ্যাটলিস্ট এইটা ফ্রি দেওয়ার ব্যবস্থা করুক, তাতে অনেক রোগ থেকে বাঁচবে। আর দুইটা কথা বলবো আপনাকে, একটা হচ্ছে বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি রোগ কি? প্রেশার। তারা জানে না কতটুকু প্রেশার তারা মারা যায়, হঠাৎ করে মারা গেল। এই প্রেশারটা পরীক্ষা করার জন্য তো রকেট সায়েন্সের দরকার নাই, স্পার্কলিং এর, ইলন মাস্কের কোনো সায়েন্টিফিকের কোনো জ্ঞানের দরকার নাই। একটা 8% মেয়ে অথবা ছেলেকে ট্রেনিং দিলে সে এই প্রেশারটা মাপতে পারবে। তাকে যদি আপনি ওষুধ নাও দেন, যদি শুধু অ্যাডভাইস করেন যে আপনার জীবন পদ্ধতি এইভাবে চলবেন, তাহলে কিন্তু সে অনেকে সার্ভাইভ করে যাবে। আরেকটি ভয়াবহ রোগ কি, যাকে বলে মাদার অফ ডিজিজ, সেটা হচ্ছে ডায়াবেটিক্স। গ্রামে কয়টা লোক জানে তার ডায়াবেটিক্স আছে? সে ওই কাজ করতে যে তার পায়ে একটা গা হয়ে গ্যাংগ্রিন হয়ে মারা যায়, তার চিকিৎসার সুযোগ পায়। এখন যদি আপনি ডায়াবেটিক্সটা গ্রামে অফিনলি, আপনি গ্রামীণের প্রত্যেকটা ইউনিয়নে কয়েকটা করে গ্রামীণ ব্যাংক আছে, যেহেতু আপনি 5 বছরের ট্যাক্স ফ্রি করছেন, ওইখানে আপনি ডায়াবেটিক্সের সামান্য ট্রেনিং দিয়ে ডায়াবেটিক্সটা পরীক্ষা করার না, যার ডায়াবেটিক্স আছে তাকে একটা জীবন পদ্ধতি দেন। ডায়াবেটিক্স থেকে বাঁচার একমাত্র ওষুধের চেয়ে কার্যকরী হচ্ছে ডিসিপ্লিন অফ লাইফ। ডিসিপ্লিন অফ লাইফ, সেটা তো উনি করছেন না। এখন উনি দেখাচ্ছেন গ্রাহকে মিছিল করার লোক। মিছিল কে করে? ওই যে অনেকেই আমরা দেখছি, আমি লজ্জিত যে প্যালেস্টাইনে আমার মুসলিম ভাইরা মারা গেছে, আমরা সেটা প্রতিবাদ করতে যে বাটা কোম্পানির জুতা চুরি করছি। বাটা কোম্পানি কি আপনার এই ইসরায়েলের কোম্পানি? হচ্ছে লজ্জা, দুঃখজনক, শেমফুল আর কিছু হইতে পারে? উনি চেক রিপাবলিকের একজন, রাশিয়া থেকে ওনাকে বিদায় করেছিল মিস্টার এই বাটাকে। ওনার ছেলে এখন বর্তমানে ওনার এটা কর্ণধার। এবং একমাত্র বাটা কোম্পানি বাংলাদেশের ক্ষেত্রে, যেখানে তার প্রত্যেকটা কর্মচারীকে প্রত্যেক সপ্তাহে তারা মেডিকেল পরীক্ষা করে, তাদের ওষুধ দেয়, তাদের সমস্ত প্রত্যেক সপ্তাহে তাদেরকে বেতন দেওয়া হয়। কি ডক্টর ইউনূস সাহেবের গ্রামীণ ব্যাংকে গ্রামীণের যারা সাবস্ক্রাইবার, একদিন উনি মেডিকেল টেস্ট করেছেন, পরীক্ষা করেছেন? গ্রামীণ থেকে উনি বাটা কোম্পানির যে আইডিওলজিটা আছে, যে তাদের কাস্টমার মানে কর্মচারীদের সাথে যে পদ্ধতি, এমপ্লয়মেন্টের সাথে যে সোশ্যাল ওয়েলফেয়ার পদ্ধতি, সেইটা যদি শুধু বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় নিয়ে আসে, that will be the one of the most welfare state of the world. তো আমি শুধু বলবো যে আপনি জনগণের কথা বলতে গেলে আমি একটা জনগণের মতো যে খেটে খায়, রাস্তায় যে কাজ করে, উনি একটা জনগণ। আমরা ওনার কাছে ওনার শুভকামনা করি, কিন্তু সেই শুভকামনার একটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি, আগে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আপনার মানুষের দৌড় করে আনো। এখন আপনি বলুন রমজানে অ্যাভেলেবেল সবজি বাংলাদেশে সবাই উৎপাদন করে, তার বাড়িতে না আছে সেই বাড়িতে সবজি হয়েছে। আজকে সবজি কিনতে যান, সবজি কত টাকা দাম দেখেন। আজকে পেঁয়াজ কিনতে যান, আজকে এই মুহূর্তে আমি আপনাকে বলতেছি, গতকালকে আমি পেঁয়াজ কিনছি 200 টাকা পার ধরা, কারণ বাজার থেকে কোনো কিছু পাওয়া যাচ্ছে না। এখন ওনাকে শুভকামনা করি। আশিক চৌধুরীর মতো লোক, যারা ট্যালেন্টেড লোক, সারা পৃথিবীব্যাপী বাংলাদেশকে ভালোবাসে আছে, তাদেরকে উনি ওনার রানিং ম্যাট করুন। আজকে আশিক চৌধুরীর কারণে অনেক আমি অনেক উৎফুল্ল যে হ্যাঁ, এইসব লোক বাংলাদেশের দরকার। আমরাও অবশ্যই ইলেকশন চাই,
এবং ইলেকশন হতেই হবে, কিন্তু ইলেকশন উনি একটা নতুনত্ব দেখান যাতে উনাকে মানুষ পছন্দ করে, উনাকে মানুষ অনুভব করে, উনাকে যদি বলে যে হ্যাঁ আমরা এইরকম দেশ দেখতে চাই, এইরকম নেতা দেখতে চাই, এইরকম মডেল দেখতে চাই, সেটা ওনাদের। কিন্তু ওনারা যদি এই মডেল শেখ হাসিনার চেয়ে মিথ্যা কথা সেঞ্চুরি করে ফেলেন, যে রাস্তার লোক ওনাদেরকে বলছে, ও ঈদগাহে ময়দানে বলছে, আমি বলবো যে জাস্ট উই আর অ্যাশেমড, লজ্জিত, এবং এই লজ্জিতটা আর হতে চায় না। ধন্যবাদ আপনাকে।